আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন শেষ পর্যন্ত একই রাজনৈতিক দলের একটি অংশ থেকে অন্য একটি অংশের নেতাদের বহিষ্কার, আবার অন্য অংশ থেকে আরেকটি অংশের নেতাদের বহিষ্কার, এই প্রক্রিয়া, এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং শুধু তা না, একটি রাজনৈতিক দলকে যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি দলের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পদের অধিকারী, যিনি কাউকে নিযুক্তি দেন দলের কোনো না কোনো পদে, তাকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হলো। আজকের দিনে একদিকে যেমন খবর এলো যে মহারাষ্ট্রে শিবসেনা ইউবিটি থেকে 6 জন এমপি, 6 জন সাংসদ শিবসেনা ইউবিটি ছেড়ে অরিজিনাল শিবসেনাতে বা উদ্ধব ঠাকরের হাত ছেড়ে একনাথ শিন্দের হাত ধরেছেন, মানে শিবসেনাতে যোগ দিয়েছেন। আরেক দিকে বাংলা থেকে সারা ভারতে খবর বেরোলো যে তৃণমূলের যারা বিদ্রোহী বিধায়ক এবং কাউন্সিলর বা প্রাক্তন কাউন্সিলর, মানে বিদ্রোহী যারা, তারা মিলিত হয়ে তৃণমূলের চেয়ারপারসন পদ থেকে তৃণমূলেরই প্রতিষ্ঠাতা, তৃণমূলেরই জন্মদাত্রীকে বহিষ্কার করে দিয়েছেন। শুধু তা না, তারা নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক ব্যানার্জিকেও সরিয়ে দিয়েছেন এবং সে জায়গাতে তাদের পছন্দের নেতাদের তারা আপনার বসিয়েছেন এবং তারা নতুন নীতি ঘোষণা করেছেন এবং তারা দাবি করেছেন নাকি যে তারাই আসল তৃণমূল কংগ্রেস। বাংলার রাজনীতিতে সম্ভবত এই ধরনের ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি। এমনকি ভারতবর্ষের রাজনীতির যে নতুন ইতিহাস লেখা হবে, তাতেও বাংলাতে যা যা ঘটে চলেছে গত 1-1.5 মাস ধরে, তাও একটা বড় গবেষণার ক্ষেত্র তৈরি করবে। আজকে আমরা এই লাইভ ডিসকাশনে আমরা দেখব যে তৃণমূলের সংবিধান অনুযায়ী আদতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন পদ থেকে বহিষ্কার করতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির। আমরা সেটা দেখব এবং তৃণমূলের কে সর্বোচ্চ পদে রয়েছেন, তাকে নিযুক্ত কারা করেন, তাকে সরানোর ক্ষমতা কার। শুধু তা না, সাধারণ সম্পাদক পদ থেকেও কাকে, মানে পদে কাকে কে নিযুক্তি দেন এবং কে সরাতে পারেন, বিদ্রোহী আপনার নেতাদের হাতে কি সেই ক্ষমতা রয়েছে, বা পরিষদীয় দল, মানে বিধানসভার পরিষদীয় দল বা পার্লামেন্টের সংসদীয় দল আর সংগঠন, এই দুটোর মধ্যে কে বেশি শক্তিশালী, মূলত কে নিযুক্তি দিতে পারে, কে বহিষ্কার করতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে আজকে একটা ধারণা দেব। কারণ আমি আমার যে এআই এজেন্ট, সেই এআই এজেন্টকে নির্দেশ দিয়েছিলাম। নির্দেশটা এরকম ছিল যে ভারতের নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের জমা দেওয়া সংবিধান পরীক্ষা করে জানান যে বাইরের কাউকে দলের সদস্যপদ দেয়া অথবা দল থেকে বহিষ্কার করার অধিকার কার কাছে আছে। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল কি দলীয় সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে? তৃণমূল কংগ্রেস দলে সবার ওপরে কে থাকেন, বিধানসভা বা লোকসভায় দলের নেতা নাকি দলের সর্বভারতীয় চেয়ারপারসন? এই প্রশ্ন নিঃসন্দেহে আজকে আপনাদের সবারই মনের প্রশ্ন। সবাই নিঃসন্দেহে জানতে চাইছেন যে টিভিতে আপনার চিৎকার করে করে অ্যাঙ্কাররা যে কথাগুলো বলছেন, যে সংবাদ প্রচার করছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে যেন তারাও একটি রাজনৈতিক দলের অফিসেই আপনার থাকেন এবং তারাও একটি রাজনৈতিক দলেরই কার্যকর্তা, অনেকটা এইরকম ভাবে আনন্দের সঙ্গে উল্লাসের সঙ্গে সংবাদ প্রচার করছেন, সেগুলো দেখে আপনাদের মনের মধ্যে নিঃসন্দেহে প্রশ্ন যাচ্ছে যে এই যে খবরটা বেরোলো, এই খবরটার ওজন কতটুকু, অর্থাৎ আদতেই কি এই পার্টিটার মধ্যে চেয়ারপারসন পদ থেকে বিদ্রোহীরা
কাউকে সরিয়ে দিতে পারেন, সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিতে পারেন, বা তারা কি দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারেন? এবার দেখুন, আমার প্রশ্ন শুনে গেছেন, এই প্রশ্নের উত্তর আমার এআই এজেন্ট কি দিয়েছে সেটা এবার শুনুন, কারণ এই অনেক তথ্য আজকের এই ভিডিও থেকে বেরিয়ে আসবে, আপনাদের একটা ধারণা পেতে আপনাদের সাহায্য করবে। তবে এটাও বলে রাখি যে আপনাদের কারুর কাছে যদি মনে হয় যে আমার এআই এজেন্ট ঘাটাঘাটি করে যে তথ্যগুলো বের করে এনে দিয়েছে সেগুলোর মধ্যে কোনো জায়গাতে ভুল রয়েছে, দলের সংবিধানের সঙ্গে সেই কথাগুলো মেলে না, যদি এমন কোনো জায়গা থেকে থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে উপযুক্ত ধারাটা আপনার কাছে কি তথ্য রয়েছে সেটা উল্লেখ করে দেবেন, যাতে বোঝা যায় যে আপনি সঠিক বক্তব্য দিচ্ছেন। এবার দেখুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বলছে নাম্বার 1, সদস্য পদ দেয়া বা বহিষ্কারের ক্ষমতা কার আছে? বলছে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী দলের সদস্যপদ প্রদান, সদস্যপদ বাতিল বা কাউকে দল থেকে বহিষ্কার করার চূড়ান্ত ক্ষমতা থাকে দলের সর্বভারতীয় চেয়ারপারসন এবং দলের জাতীয় কার্যকরী কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির হাতে। প্রথম লাইনটা আমার মনে হয় অনেক কিছু বলে দিচ্ছে। এরপর বলছে সাধারণত দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, ডিসিপ্লিনারি কমিটি এই সংক্রান্ত সুপারিশ করে এবং শীর্ষ নেতৃত্ব তা চূড়ান্ত অনুমোদন দেয়। এটি সম্পূর্ণভাবে দলের আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। আভ্যন্তরীণ বললে হবে না, আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়, তাহলে আপনাদের বুঝতে আরো অনেক সহজ হয়ে যায়। এরপরে 2 নম্বরে বলছেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল কি দলীয় সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, যেটা আজকে অনেকটাই পরিষদীয় দলের বিধায়কদের কথাই তো বারবার উঠে আসছে, এবং কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তাদের কথাই তো। বিধায়করাই তো পরিষদীয় দল গঠন করেন এবং সেই পরিষদীয় দলের নেতাই তো হন আপনার পরিষদীয় দলনেতা, যিনি বর্তমানে বিরোধী দলনেতা। তাহলে তাদের কাছে কি সাংগঠনিক ক্ষমতা রয়েছে? কে বলছে শুনুন এবার। বলছে না, সংসদীয় দল, লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি এবং দলীয় সংগঠন দুটো ভিন্ন সত্তা, দুটোর আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে। বলছে দলীয় সংগঠন দলের নীতি নির্ধারণ, সাংগঠনিক রদবদল, প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং শৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো দলীয় সংগঠনের কাজ। বুঝতে পারছেন? এরপর বলছে পরিষদীয় দলের কাজটাও তো জানতে হবে। বলছে বিধানসভা বা লোকসভার ভেতরে দলীয় অবস্থান তুলে ধরা, হুইপ জারি করা এবং সংসদীয় কার্যাবলী পরিচালনার মধ্যে তাদের ভূমিকা সীমাবদ্ধ। আমার মনে হয় এই লাইনটা অত্যন্ত শক্তিশালী লাইন, এবং যারাই যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন, তাদের অসংখ্য ভুল ধারণা ভেঙে চুরমার করে দিতে পারে এই একটি লাইন। কারণ আজকের ঘটনার পরে আমি জানি সবার মনের মধ্যে, ভারতের বিভিন্ন জায়গার মানুষের, যেহেতু টিভির দৌলতে এই সংবাদ ঘরে ঘরে পৌঁছে গেছে অলরেডি, সেহেতু সবার মনের মধ্যে এই প্রশ্নটা আরেকবার আমি উত্তরটা রিপিট করে দিই। বলছে বিধানসভা বা লোকসভার ভেতরে বা বিধানসভার ভেতরে একটা খেয়াল রাখতে হবে, দলীয় অবস্থান তুলে ধরা, নিজেদের আলাদা কোনো অবস্থান না, কিন্তু দলের অবস্থান সেটা তুলে ধরা, হুইপ জারি করা এবং সংসদীয় কার্যাবলী পরিচালনার মধ্যে তাদের ভূমিকা সীমাবদ্ধ। সে এমপি হোক, এমএলএ হোক, তাদের এর বাইরে কিন্তু তাদের বিশেষ কোনো ভূমিকা নাই। অর্থাৎ দলীয় সংগঠনের আভ্যন্তরীণ কাঠামো বা সিদ্ধান্তের ক্ষেত্রে পরিষদীয় দলের কোনো সাংবিধানিক বা সাংগঠনিক কর্তৃত্ব নেই। পরিষদীয় দল দলীয় কাঠামোর অংশ হলেও তারা নীতি নির্ধারক কোনো সংস্থা নয়, অর্থাৎ দলের নীতি তারা নির্ধারণ করতে পারেন না। দল যে নীতি
নির্ধারণ করে সেই নীতি অনুযায়ী তারা কাজ করতে বাধ্য। এটা হলো মূল কথা। এই কারণে দলের সাংগঠনিক সিদ্ধান্ত তারা যখন নেন, তখন মানুষের মধ্যে যে প্রশ্নগুলো জেগে ওঠে, সেই প্রশ্নের উত্তর এখানে পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে আমার ধারণা। 3 নাম্বার বলছে, একটা একটা করে প্রত্যেকটি পয়েন্টে বলবো এবং প্রত্যেকটি পয়েন্টই আপনাদের সেভ করে রাখার মতন, যাতে এর পরে আপনারা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারেন। বলছে কি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোর সর্বোচ্চ স্তরে থাকেন সর্বভারতীয় চেয়ারপারসন। দলীয় পদমর্যাদা অনুযায়ী সর্বভারতীয় চেয়ারপারসন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সর্বোচ্চ নীতি নির্ধারক হলেন দলের সর্বভারতীয় চেয়ারপারসন, অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতা না, লোকসভার আপনার দলীয় নেতা না, এরা কেউ সর্বোচ্চ নীতি নির্ধারক না। সর্বোচ্চ নীতি নির্ধারক হলেন দলের সর্বভারতীয় চেয়ারপারসন। এ বলছে আমার এআই এজেন্ট, মানে সমস্ত কিছু স্টাডি করার পরে। এরপরে বলছে, বিধানসভা বা লোকসভার নেতা যিনি পরিষদীয় দলের প্রধান, মূলত চেয়ারপারসনের নির্দেশনায় সংসদীয় কাজ পরিচালনা করেন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। অর্থাৎ সর্বভারতীয় চেয়ারপারসন যিনি আছেন, তার যে নির্দেশ, তার দেয়া নির্দেশ অনুযায়ী লোকসভায় দলের নেতা, বিধানসভায় দলের নেতা, তারা তাদের কাজ পরিচালনা করেন। তাহলে এটাও নিঃসন্দেহে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা নিজে থেকে আলাদা করে নিজেরাই নীতি নির্ধারণ করলো, নিজেরাই সেই নীতি ইমপ্লিমেন্ট করলো, নিজেরা যা খুশি তা করলো, গো অ্যাজ ইউ লাইক করলো, তার কোনো সুযোগ এক্ষেত্রে নেই। এরপরে বলছে, সুতরাং সংসদীয় দলের নেতা বা অন্য কোনো পদের তুলনায় চেয়ারপারসনের অবস্থান সাংগঠনিকভাবে সবার উপরে এবং তিনি দলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। এরপরে বলছে, 2026 সালের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কিছু সাংগঠনিক অস্থিরতা এবং নেতৃত্বের পরিবর্তন সংক্রান্ত খবর পাওয়া গেছে, যেখানে একটি বিদ্রোহী অংশ দাবি করেছে যে দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে কার্যকরী কমিটি পুনর্গঠন না হওয়ার কারণে তারা নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। তবে নির্বাচন কমিশনের নথিপত্র এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এই ধরনের পরিবর্তন বৈধ কিনা তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়ার বিষয়। আইনগতভাবে কোনো স্বীকৃত রাজনৈতিক দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের পদ থেকে কাউকে সরানোর বা নতুন কাউকে নিয়োগ করার প্রক্রিয়া অত্যন্ত নির্দিষ্ট এবং তা নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত হতে হয়। ফলে এই প্রক্রিয়াটা অত্যন্ত, মানে এই যে ঘটনাগুলো আজকে ঘটেছে সেগুলো বিতর্কিত ঘটনা। এরপরে আমি প্রশ্ন করেছিলাম যে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক ব্যানার্জিকে কে নিযুক্ত করেছেন এবং কে তাকে এই পদ থেকে সরাতে পারেন। প্রশ্নগুলো এই কারণে করেছি যাতে আপনারা স্পেসিফিক উত্তর দিতে পারেন। বলছে, তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র এবং সাংগঠনিক রীতি অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ এবং তাকে সরানোর বিষয়ে আপনার তাকে নিযুক্ত করার ক্ষমতা সর্বভারতীয় চেয়ারপারসনের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত করেছিলেন। এটি সাধারণত দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির আলোচনার ভিত্তিতে বা চেয়ারপারসনের একক সিদ্ধান্তে হয়ে থাকে। চেয়ারপারসন এককভাবেও সিদ্ধান্ত নিতে পারেন, বোঝা যাচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম কে সরাতে পারেন। বলছে, সাংগঠনিক কাঠামো অনুযায়ী যিনি নিয়োগের ক্ষমতা রাখেন তিনি সাধারণত পদ থেকে সরানোর বা পরিবর্তনের ক্ষমতা রাখেন। তার মানে অভিষেক ব্যানার্জিকে সাধারণ সম্পাদক পদে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছেন, সেহেতু তাকে এই পদ থেকে সরানোর ক্ষমতাও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতে। এটা কোনোভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা অন্য বিধায়কদের হাতে নাই, এটা বোঝা যাচ্ছে। এরপরে বলছে, তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী সর্বভারতীয় চেয়ারপারসন যে কোনো সাংগঠনিক পদে রদবদল করার অধিকারী।
দলের বড় কোনো সাংগঠনিক পরিবর্তনের ক্ষেত্রে জাতীয় কার্যকরী কমিটির অনুমোদন নেওয়া হয়। বলছে, সংক্ষেপে বলছে এবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করার ক্ষমতা যেমন চেয়ারপারসনের রয়েছে, তেমনই দলের শৃঙ্খলা রক্ষা বা সাংগঠনিক প্রয়োজনে তাকে সেই পদ থেকে সরানোর বা অন্য দায়িত্ব দেওয়ার ক্ষমতাও মূলত সর্বভারতীয় চেয়ারপারসনের হাতেই ন্যস্ত থাকে। তবে বর্তমান সময়ে দলের ভেতরে যদি কোনো সংকট বা আভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়, সেক্ষেত্রে দলীয় গঠনতন্ত্রের নির্দিষ্ট ধারা অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যদি দলের কোনো অংশ তাকে সরানোর দাবি জানায়, তবে তা দলের আভ্যন্তরীণ নিয়ম বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হয়, যা নির্বাচন কমিশন কর্তৃক নথিভুক্ত থাকতে হয়। আরো আলোচনা আছে গুরুত্বপূর্ণ। এর আগে আরো একটি প্রশ্ন করেছিলাম, সেটাও আপনাদের জানা দরকার। প্রশ্ন করেছিলাম, চেয়ারপারসন পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে নিযুক্ত করেছেন এবং কে তাকে এই পদ থেকে সরাতে পারেন। বলছে, তৃণমূলের গঠনতন্ত্র অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারপারসন পদে থাকা এরকম যে, তৃণমূল কংগ্রেস 1998 সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলের প্রতিষ্ঠাতা ছিলেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন পদটি দলের সাংগঠনিক কাঠামোর সর্বোচ্চ পদ। এই পদে তিনি দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন। দলের জাতীয় কর্মসমিতি এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অধিবেশনের মাধ্যমে দলীয় প্রতিনিধিরা তাকে এই পদে নির্বাচিত করেন। সহজ কথায়, দলের সর্বস্তরের নেতাকর্মীদের ভোটে এবং সর্বসম্মতিতে তিনি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে এই পদ থেকে কে সরাতে পারেন? তৃণমূল কংগ্রেসের সংবিধান অনুযায়ী চেয়ারপারসন পদ থেকে অপসারণের বিষয়টি অত্যন্ত জটিল। আজকে অনেক সহজে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে বলছে অত্যন্ত জটিল, এবং এটি মূলত দলের সাংগঠনিক অধিবেশন, অর্গানাইজেশনাল প্লেনারি সেশন বা দলীয় প্রতিনিধিদের ওপর নির্ভর করে। বলছে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন পদের মেয়াদ শেষ হলে বা পদত্যাগের প্রয়োজন হলে দলের বিশেষ অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারপারসন নির্বাচন করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর অর্থ হলো দলের ভেতরেই এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করা যেখানে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি তাকে আর চেয়ারপারসন হিসেবে সমর্থন করবেন না। এরপর বলছে, তিনি যদি স্বেচ্ছা পদত্যাগ করেন তবেই এই পদ শূন্য হয়। গঠনতন্ত্রে যদি এমন কোনো ধারা থাকে যেখানে শৃঙ্খলার গুরুতর কোনো কারণ বা অন্য কোনো আইনি জটিলতার কথা উল্লেখ থাকে, তবেই কেবল দলের সর্বভারতীয় স্তরের সর্বোচ্চ কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে বাস্তবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রধান ও প্রতিষ্ঠাতা, তাই তার অপসারণের বিষয়টি মূলত দলের ভেতরে এক ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক অভ্যুত্থানের মতো পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যা প্রচলিত সাংগঠনিক রীতিতে প্রায় অসম্ভব। আজকেও যেটা হয়েছে, এটা এক ধরনের অভ্যুত্থান দলের মধ্যে করার চেষ্টা, এটা মনে করা যেতে পারে। কিন্তু ঘটনা হলো, এটা করার বৈধতা কি তাদের কাছে রয়েছে? আলোচনা করবো, তার আগে এগুলো একটু বলে নিই। বলছে সংক্ষেপে, তাত্ত্বিকভাবে দলীয় গঠনতন্ত্র মেনে দলের নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ চাইলে নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারে। কিন্তু বাস্তবে দলের সাংগঠনিক ক্ষমতা ও জনপ্রিয়তার নিরিখে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের ওপর সরাসরি হাত দেওয়ার ক্ষমতা বা প্রক্রিয়া বর্তমানে দলের সাংগঠনিক কাঠামোর ভেতরে নেই। এবার প্রশ্ন করেছিলাম, দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মানে সাংসদ এবং বিধায়করা কি মমতা ব্যানার্জিকে চেয়ারপারসন পদ থেকে সরাতে পারেন? বলছে যে, দলের গঠনতন্ত্র এবং সাংগঠনিক কাঠামো অনুযায়ী কেবল সাংসদ বা বিধায়করাই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিতে পারেন না। বিষয়টি এরকম। বলছে যে, তৃণমূলের চেয়ারপারসন বা যে কোনো সাংগঠনিক পদাধিকারীকে সরানোর প্রক্রিয়াটি অত্যন্ত নির্দিষ্ট। বলছে, গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন পদের জন্য সাংগঠনিক নির্বাচনের নিয়ম আছে। দলের সর্বভারতীয় স্তরের প্রতিনিধিরা ভোটের মাধ্যমে এই পদে নেতা নির্বাচন করেন।
শুধুমাত্র জনপ্রতিনিধিদের সমর্থনে এই পদ পরিবর্তন সম্ভব নয়। দলের ক্ষমতা শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে থাকে না, বরং দলের সাংগঠনিক স্তরের বিভিন্ন স্তরের নেতাদের, ব্লক থেকে জাতীয় কার্যনির্বাহী কমিটির হাতে থাকে। চেয়ারপারসন পদটি দলের সর্বোচ্চ পদ, যা সংগঠনের মূল ভিত্তি। এরকম অনেক কথাই বলে দিয়েছে। এবার আমরা আসি মূল আলোচনায়। আপনার একবার দেখুন যে আজকে যা ঘটেছে তা কি তৃণমূলের আপনার সংবিধান অনুযায়ী ঘটেছে? তারা যেরকমভাবে সংবাদে বেরিয়ে এসেছে তাতে যদি আমরা দেখি, তাহলে বিধায়করা উপস্থিত ছিলেন। বলা হচ্ছে বারবার চিৎকার করে করে যে 60 জন সম্ভবত বলছিল বিধায়ক উপস্থিত ছিলেন, তারপর প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এরা উপস্থিত থেকে অরূপ রায়কেই তো সম্ভবত না, অরূপ বিশ্বাসকে তারা চেয়ারপারসন বানিয়েছেন, আরও ফিরহাদ হাকিমটাকে অনেকেই তারা দায়িত্ব দিয়েছেন। এগুলো তারা করেছেন, এগুলো বারবার উপরে বলা হচ্ছিল। এবং তারা দাবি করেছেন যে তারাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, মূল তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এখন তাদের কাছে। এবং কোনো কোনো সংবাদ মাধ্যম এইভাবে বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের প্রতীক, তৃণমূলের নাম, তৃণমূলের পুরো সংগঠন এখন বিদ্রোহীদের দখলে চলে গেল। কিন্তু কথা হলো যে দলের যে সঙ্গে, আমি তো অনেক আগেই, মানে গত বোধহয় 8-10 দিন আগে আমি ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছিলাম আপনাদেরকে যে একটি দলের প্রতীক, দলের নাম, দলের সংগঠন ইত্যাদি কারা কিভাবে নিতে পারে। বিধায়কদের 2/3 বিধায়ক একত্রিত হলে বা 2/3 সাংসদ একত্রিত হলে কি তারা দলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিতে পারবে? আমি বলেছিলাম আপনাদেরকে যে এটা সম্ভব না। এটা সম্ভব না, কারণ তারা যারা বিধায়ক হন বা যারা সাংসদ হন তারা দল তৈরি করে না, দল তাদেরকে তৈরি করে। যেমন আপনি যদি একটি রাজনৈতিক দল, এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য, আপনি কোনো একটি রাজনৈতিক দল করেন, তৃণমূল কংগ্রেস করতে পারেন, বিজেপি করতে পারেন, সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, এনি পার্টি। এবার আপনি ইলেকশনে দাঁড়াতে চান, আপনি ইলেকশনে দাঁড়াতে চাইলে আপনি ওই দলেরই নেতা। আপনি কি নিজে নিজে দাঁড়াতে পারবেন যে ভাই আমি গিয়ে ইলেকশন কমিশনে নমিনেশন পেপার জমা দিয়ে দিলাম, আর দিয়ে আমি বলে দিলাম আমি বিজেপির ক্যান্ডিডেট, বা আমি কংগ্রেসের ক্যান্ডিডেট, বা আমি সিপিএম এর ক্যান্ডিডেট, বা আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট বলে দিলেই কি ইলেকশন কমিশন আপনাকে ওই দলের ক্যান্ডিডেট হিসেবে মেনে নেবে? মেনে নেবে না। মেনে নেবে না কেন? কারণ হলো আপনি যে দলের ক্যান্ডিডেট হতে চান, হতে চেয়ে নমিনেশন দাখিল করেছেন, সেই দলের কাছ থেকে আপনাকে সিম্বল নিতে হবে, সিম্বল অ্যালট করতে হবে, সেই দলকে অফিসিয়ালি বলতে হবে যে আপনি ওই দলের ক্যান্ডিডেট। আপনি যে ওই দলের ক্যান্ডিডেট সেটা আপনি নিজে বললে হবে না, ওই দলের উপযুক্ত আধিকারিককে বলতে হবে। সেই দলের তরফে অফিসিয়ালি যদি এটা না বলা হয় যে আপনি ওই দলের ক্যান্ডিডেট, তাহলে আপনি ওই দলের যত বড় নেতাই হন না কেন আপনি ওই দলের ক্যান্ডিডেট হতে পারবেন না। তাহলে প্রথম কথা হলো ইলেকশনে দাঁড়াতে গেলে আপনাকে দলের প্রতিনিধি হতে হবে। যদি ওই দলের হয়ে দাঁড়াতে চান তাহলে দল আপনাকে প্রতিনিধি বানাতে হবে যে ভাই এ আমার ক্যান্ডিডেট। তাহলে দল আপনাকে বানালো, এবার আপনি দলের হয়ে ক্যান্ডিডেট হলেন, ইলেকশনে আপনি লড়লেন। আপনার লড়াই করার সময় আপনার সমস্ত প্রচার প্রচার সমস্ত কাজই দল করলো, দলই আপনার সঙ্গে ইলেকশন এজেন্টে দিয়ে দেবে, দলই পোলিং স্টেশনে পোলিং এজেন্টে দেবে, দলই কাউন্টিং হলে কাউন্টিং এজেন্টে দেবে। এই সমস্ত দলের সংগঠনের লোকরাই সমস্ত কিছু করবে, সংগঠনই করবে সমস্ত কিছু। তাহলে দল আপনাকে প্রজেক্ট করছে, দলের ক্যান্ডিডেট হিসেবে আপনাকে জেতানোর জন্য দলই মানুষের কাছে যাচ্ছে, দলই সমস্ত কিছু করছে, এরপর আপনি জিতলেন। এবার এই জেতার কারণে আপনি এমএলএ হলেন বা আপনি সাংসদ হলেন, হওয়ার সঙ্গে সঙ্গে দলের নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে চলে এলো না, আপনার ওপরে কিন্তু তারপরেও দলের নিয়ন্ত্রণ থাকবে। আপনি দলের ওপরে নিয়ন্ত্রণ নিতে পারবেন না, দল আপনার ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে। যার কারণে আপনি এমএলএ হওয়ার পরেও আপনাকে দলের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। সময়ে সময়ে দলের তরফ থেকে হুইপ জারি করা হবে। সেই হুইপ মানে কি? হুইপ মানে তো এমনিতে জানি আমরা ঘোড়ার চাবুক, যে চাবুক দিয়ে ঘোড়াকে পেটানো হয়, কিন্তু এক্ষেত্রে হুইপটা তা না, এক্ষেত্রে হুইপ হলো একটা নির্দেশ। দল নির্দেশ জারি করে যে এইটা করবে, এই কি করবে এটা বলে দেবে, দল নির্দেশ দিয়ে দেবে যে ধরুন কোন একটি বিল আসবে বিধানসভায় বা লোকসভাতে,
তো দল বলে দেবে এই বিলের তুমি পক্ষে ভোট দেবে না বিপক্ষে ভোট দেবে। দল নির্দেশ দিয়ে দিল, তখন তুমি বিধানসভা মানে তুমি বিধায়ক বা সাংসদ হিসেবে ওই নির্দেশ মেনে ভোট দেবে। তুমি যদি দলের নির্দেশ মেনে ভোট না দাও, তাহলে তুমি দলের নির্দেশ উপেক্ষা করলে। দলের নির্দেশ উপেক্ষা করলে পরে দল বিরোধী কাজ হিসেবে দল এটাকে গণ্য করবে এবং দল প্রয়োজনে তোমার বিরুদ্ধে ইয়ে করতে পারে, স্পিকারের কাছে মানে বহিষ্কারের জন্য চিঠি দিতে পারে, দল দল থেকে বহিষ্কার করতে পারে। তো এই প্রক্রিয়া, এরপরে অনেক প্রক্রিয়া, তো এগুলো করতে পারে। তো তার মানে কি, যিনি বিধায়ক হলেন তিনি দলের ওপরে নিয়ন্ত্রণ নিলেন না, দল তার উপরে নিয়ন্ত্রণ, যতক্ষণ তিনি বিধায়ক থাকবেন বা সাংসদ থাকবেন ততক্ষণই তার উপরে দলের নিয়ন্ত্রণ থাকবে। এবার এই যে বিধায়ক, এই বিধায়করা যদি একসঙ্গে 2/3 বা 3/4 যদি হয় বা 4/5 যদি হয়, তাহলেও কি তারা দলের মালিক হয়ে যায়? না, দলের মালিক হয় না। দলের মালিক, দলের সংগঠন থাকে। সংগঠন হলো দলের মূল স্তম্ভ, মূল ভিত্তিটা হলো সংগঠন, আর তার শাখা প্রশাখা হলো বিধায়ক দল, সাংসদ দল মানে পরিষদীয় দল, সংসদীয় দল, এগুলো হলো তার শাখা প্রশাখা। এবার শাখা প্রশাখা কখনোই দলের মূল ভিত্তি হতে পারে না। তো তার কারণে তারা দলের নীতি নির্ধারণ করতে পারবে না, তারা দলকে নির্দেশ দিতে পারবে না, তারা দলকে ভেঙে দিতে পারবে না, তারা দলকে মার্চ করার সিদ্ধান্ত নিতে পারবে না, তারা অনেক কিছুই পারবে না। কি পারবে? তারা দলের নীতি অনুযায়ী কাজ করতে পারবে, দলের নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবে এবং দলের প্রতিনিধিত্ব করবে ওই ফোরামগুলোতে, যে ফোরামের তারা মেম্বার হিসেবে ইলেক্টেড হয়েছে। এ হলো নির্দিষ্ট পরিষ্কারভাবে। এবার আজকে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তের ফলেই কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আর চেয়ারপারসন থাকবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কারণে এই পদ থেকে বা অভিষেক ব্যানার্জি কি পদ হারিয়ে ফেলবেন? বাস্তবে না, হওয়ার কথা না, একেবারেই হওয়ার কথা না। বরং যেটা করেছেন আজকে তারা, এটা এক ধরনের কি প্রতিহিংসার রাজনীতির মতো মনে হয়েছে এটা। কারণ কিছুদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত হওয়ার পর থেকেই মনে মনে নিশ্চয়ই একটা রাগ পুষে আসছেন, একটা ক্ষোভ পুষে আসছেন এবং নিশ্চয়ই তিনি পাল্টা দেওয়ার জন্য ফন্দি ফিকির করে আসছিলেন এবং এটা তিনি একা একা করে আসছেন এবং তার পেছনে কোনো বড় শক্তি নেই, এটা খুব সহজে মনে করা বোধ সম্ভব না। কারণ একটা রাজ্যে তিনি তো বিরোধী দলের বিধায়ক এবং সেই বিরোধী দল রাজ্যে তো এক ধরনের শাসক দলের কাছে অপাঙ্ক্তেয় এরকম মনে হচ্ছে। তো সেই জায়গাতে তিনি বিরোধী দলের বিধায়ক হয়ে এত শক্তি অর্জন করে ফেললেন যে এত বড় এত শক্তিশালী একটা দল, যে দল 40%-এর বেশি ভোট পেয়েছে, যে দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় নেত্রী, যে মানে যিনি সারা ভারতবর্ষে মোস্ট প্রমিনেন্ট লিডারদের মধ্যে একজন, সেই মমতা ব্যানার্জির মতন ব্যক্তি থাকা অবস্থাতে সেই দলকে ভেঙে দেবেন, সেই দলে যা খুশি তা করবেন, একা একা এত বড় ক্ষমতাশালী, যিনি সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে যাওয়ার পরে অসহায় হয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আশ্রয় না দিলে পরে এতদিনে হয়তো তার নাম বাংলার মানুষ ভুলে যেত। সেই তিনি এত শক্তি হঠাৎ করে কিভাবে পেয়ে গেলেন? তাহলে তার পেছনে কেউ না কেউ রয়েছে, কোনো না কোনো বড় শক্তি রয়েছে এবং কোনো না কোনো বড় শক্তি তাকে নিয়ে হয়তো খেলছে এবং তাকে নিয়ে আপনার নিউজ তৈরি করছে। এবং আজকে আপনার বিধানসভায় বাজেট অধিবেশন ছিল, বাজেট অধিবেশনে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের মনে নানান প্রশ্ন উঠবে, সেই প্রশ্নগুলো যাতে মানুষের মনের মধ্যে না ওঠে এবং যাতে মানুষের দৃষ্টিটা অন্যদিকে আপনার ঘুরিয়ে দেয়া যায়, তার জন্য কি, বা বড় বড় কঠিন কঠিন প্রশ্নগুলো যাতে কোনো দিক থেকে উচ্চারিত না হয়, তার জন্য কি পরিকল্পিতভাবে তাকে নিয়ে পেছন থেকে অন্য কেউ কোনো খেলা করলো, যে খেলাটা আপাত দৃষ্টিতে তো একেবারেই অর্থহীন বলে মনে হচ্ছে। কারণ দলের সংগঠন যেখানে তার হাতে নেই, সাংগঠনিক ক্ষমতা তার কাছে যেখানে নেই, সেখানে তিনি কিভাবে দলের প্লেনারি সেশন রাখতে পারেন, কিভাবে তিনি দলের মূল যে স্তম্ভ, সেই স্তম্ভকে পাল্টে দিতে পারেন,
কিভাবে তিনি দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারেন, বিন্নি বা তিনি বা তারা মিলে নিতে পারেন? বলে এইগুলো তো একেবারে অ্যাবসার্ড বলে মনে হয়, একেবারে অর্থহীন এবং ছেলে খেলার মতো বলে মনে হয়। তো সেগুলো তো আপনার একটা সিরিয়াস রাজনৈতিক দলের সিরিয়াস পলিটিশিয়ান, সিরিয়াস পদাধিকারীরা তো এরকম কাজ করেন না। তারা যখন কোনো একটা সিদ্ধান্ত নেন তখন সেটা অনেক দূরের পরিণতির কথা মাথায় রেখে নেন, যাতে পরবর্তী সময় তার থেকে তাদেরকে পিছিয়ে আসতে না হয় এবং মানুষের কাছে যাতে তাদের যে ওয়েট, তাদের যে ওজন, সেটা যাতে হালকা না হয়। কিন্তু দেখা গেছে সংসদীয় দল যে কাজটা করেছে তার ফলে আজকে তাদের সাংসদ পদে থাকবে কিনা সেটা একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। তাদের এমন একটা দলে যেতে হয়েছে যে দলটিকে কেউ চিনতই না কদিন আগে পর্যন্ত, তাদের সেখানে যেতে হয়েছে। ফলে তারা রাজনৈতিকভাবে অনেকটা অসহায়, অনেকটা পরনির্ভর এরকম মনে হচ্ছে মানুষের। এবার বিধায়ক দল এবং এই যারা কাউন্সিলর ইত্যাদি প্রাক্তন কাউন্সিলর, এদেরকে সঙ্গে নিয়ে আজকে যে অধিবেশন করে একটি 5 স্টার হোটেলের কথা বলা হচ্ছে, সেখানে করে যে সিদ্ধান্তগুলোর কথা জানানো হয়েছে, হ্যাঁ মিডিয়ার জন্য বেশ আগামী 1-2 দিন 3 দিন সেগুলো বেশ মানে উত্তেজনাকর সংবাদ হিসেবে প্রচার করার মতন এবং প্রভুভক্তি দেখানোর জন্য খুব ইম্পর্টেন্ট বলে মনে হতে পারে। কিন্তু আইনের দৃষ্টিতে কি গুরুত্বপূর্ণ এগুলো? না, এই প্লেনারি অধিবেশনটাই, আজকের অধিবেশনটাই বেআইনি, নাকি এই সমস্ত কিছু একটা এগুলো সব জেনেও একটা ইচ্ছাকৃতভাবে মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য একটা কারসাজি, এবং পেছনে কোনো অন্য কোনো বড় খেলোয়াড় রয়েছে? অনেক কিছুর উত্তর আগামী দিন অবশ্যই পাওয়া যাবে, কারণ এই এমন কোনো কঠিন, কোনো বিরাট বুদ্ধিমত্তা সম্পন্ন খেলা চলছে না যেটা আর উত্তর বের করতে গেলে আগামী 50-60 বছর লাগবে, এরকম কিচ্ছু হচ্ছে না। কারণ এখানে খুব বেশি বুদ্ধিমত্তার, খুব বেশি গম্ভীরতার কোনো ছাপ দেখা যাচ্ছে না। যা হচ্ছে তা অনেকটাই হালকা এবং অনেকটাই হালকা স্তরের খেলা হচ্ছে। তার কারণে এর উত্তর বেশিক্ষণ সময় লাগবে বলে আমার মনে হয় না উত্তর পেতে। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা আমার মনে হয় আপনাদের অনেকগুলো ধারণা ঠিকঠাক করতে সাহায্য করবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।